আইএসএফ দল ছাড়তে চলেছেন আরাবুল ইসলাম। আইএসএফ ছেড়ে আরাবুল কি ফের তৃণমূলেই ফিরবেন? বিধানসভা ভোটের আগে বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম যোগ দিয়েছিলেন আইএসএফে। ক্যানিং পূর্ব থেকে তাকে প্রার্থী করেছিলেন নওশাদ সিদ্দিকীর দল। এবার আইএসএফ ছাড়ার ঘোষণা করলেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। এদিন তার সোশ্যাল মিডিয়ায় এসে আরাবুল ইসলাম লেখেন, আইএসএফ এর স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। আইএসএফ এর লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে মানুষের উপর অত্যাচার অনাচার নেমে এসেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দল থেকে আমি পদত্যাগ করলাম। যদিও বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আরাবুল ইসলামের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে তাকে আইএসএফ বহিষ্কার করেছে, কিন্তু এ বিষয়ে অফিসিয়াল কোনো ঘোষণা করেনি আইএসএফ। আজকে দেখলাম যে ভাঙড়ের আইএসএফ নেতা, যিনি তৃণমূল থেকে আইএসএফ এ যোগ দিয়েছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, এবং তিনি ক্যানিং পূর্বের প্রার্থীও ছিলেন আইএসএফ এর। তিনি লিখছেন যে আইএসএফ এর স্বৈরাচারী এবং একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। আইএসএফ এর লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে মানুষের উপর অত্যাচার অনাচার নেমে এসেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই দল থেকে আমি পদত্যাগ করছি। সোশ্যাল মিডিয়াতে আরাবুল ইসলাম নামে একটি ফেসবুক পেজে এমনটা আইডিতে এমন লেখা হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বড় প্রবলেম এখন যেটা রাজনীতির প্রবলেম, সেটা হচ্ছে যে সকলেই ফেসবুক নির্ভর হয়ে গেছে। লিডারদের অন্তত এটা হওয়া উচিত নয়। কোনো বক্তব্য থাকতেই পারে, তার সেই বক্তব্যটা পার্টি কমিটির মধ্যে, পার্টি কাঠামোর মধ্যে আলোচনা হবে। আরাবুল ইসলাম নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেটা প্রকাশ হয়েছে বলছে, আমি যদি সত্যি আরাবুল এটা বলে থাকেন তাহলে আরাবুলের উচিত ছিল পার্টি কাঠামোর মধ্যে ডিসকাশন করা। এখন আমি জানি না সেই ডিসকাশনের হয়তো সুযোগ পেয়েছেন বা পাননি, হ্যাঁ, যার ফলে তিনি ফেসবুকে দিয়েছেন। তবে আমার মনে হয় ফেসবুকে এই কথা বলার কোনো ফেসবুক নির্ভরতার পলিটিক্যাল লিডারদের কাটাতে হবে। এত বড় নেতার দল ত্যাগ, এতে কি আপনাদের কিছুটা হলো এফেক্ট পড়বে, বা আপনাদের দল শক্তি কমলো ভাঙড়ে? দেখুন, আমি তো এই বিষয়ে বলবো যে আরাবুল ইসলামকে যখন দলে নেওয়া হয়েছিল তখন নিশ্চয়ই শক্তি বাড়াবার জন্যই নিয়েছিলাম আমরা। খুব স্বাভাবিকভাবেই আরাবুল ইসলামের পদত্যাগ, হ্যাঁ, এটা জনমানুষের নেগেটিভ এফেক্ট ফেলবে, এটা স্বাভাবিক। নেগেটিভ এফেক্ট ফেলবে, এটা খুব স্বাভাবিক। যারা আরাবুল ইসলামকে নেওয়ার পর যাদের মধ্যে একটা পজিটিভিটি এসেছিল, তাদের মধ্যে নেগেটিভ একটা এফেক্ট ফেলবে, এটা স্বাভাবিক। কিন্তু এটাও ঘটনা, আমি পার্টির দলের রাজ্য ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি আরাবুল ইসলাম যে অভিযোগ করেছে সেই অভিযোগের সারবত্তা নিয়ে আমরা পার্টির মধ্যে আলোচনা করব। পার্টির মধ্যে আলোচনা করে যদি এমনটা হয় তাহলে নিশ্চয়ই পার্টি কাঠামোর মধ্যে আলোচনা হয়ে যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, শেষ যত বড় নেতৃত্বই হোক না কেন। স্যার, কিছুদিন আমরা দেখছি যে আরাবুল ইসলাম আপনাদের পার্টির কোনো প্রোগ্রামে ভাঙড়ে ক্যানিং পূর্বে সেভাবে উপস্থিত থাকছিলেন না। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম তার বিরুদ্ধে নাকি তোলাবাজির অভিযোগ তুলে সাসপেন্ড করা হয়েছে, যদিও অফিসিয়ালি আমরা কিছু পাইনি। অ্যাকচুয়ালি চলছেটা কি, বিষয়টা কি? আসলে দেখুন, আরাবুল ইসলাম দলে যখন এসেছিলেন তার সঙ্গে দলের তাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে বা কি দায়িত্ব পালন করবেন এরকম স্পেসিফিক কিছু কিন্তু ঠিক হয়নি দলের মধ্যে। দলের যে সর্বোচ্চ কমিটি আছে সেই সর্বোচ্চ কমিটিতে এটা ঠিক হয়নি যে আরাবুল কি দায়িত্ব পালন করবে। আরাবুল তো সাধারণভাবে ভোটের সময় আমরা আরাবুল ইসলামকে নিয়েছিলাম। ভোটের সময় আরাবুল ইসলামকে যে ধরনের কাজ রাজনৈতিক নেতারা কাজ করে সেই ধরনের রাজনৈতিক কাজকর্ম আরাবুল ইসলাম করেছেন। ভোট পরবর্তীকালে আরাবুল ইসলামের দায়িত্ব আলাদাভাবে কোনো কিছু স্পেসিফিক দেওয়া হয়নি নেতৃত্বের পক্ষ থেকে। সেটা হয়তো ওর মধ্যে ক্ষোভ থাকতে পারে, তো সেটা পার্টির মধ্যে থেকে আলোচনা করাটাই সঠিক ছিল বলে আমি মনে করি। একটা প্রশ্ন উঠছে বারবার যে আইএসএফ যে দল, যে দলের আপনারা প্রথম থেকেই একেবারে প্রতিষ্ঠাতা লগ্ন থেকেই রয়েছেন, কিন্তু নওশাদ সিদ্দিকী ছাড়া অন্য কোনো ফেস, অন্য কোনো মুখ আমরা সেভাবে কেন দেখতে পাচ্ছি না? এবং বেশ কিছু বড় বড় লিডার আপনাদের দলের, যারা, যেহেতু আপনাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা সেকুলার দল বলে আপনারা দাবি করেন, বহু অমুসলিম ফেস, আদিবাসী, হিন্দু, দলিত, তারাও অনেক নেতা একটা সময় ছিলেন 21 সালে, তার পরবর্তীকালে কিন্তু এখন আমরা সেভাবে লক্ষ্য করছি না। কি বিষয়টা বলুন তো? আসলে আমি তো প্রতিষ্ঠাতা সদস্য বটেই। আমি 2014-15 সাল থেকেই ওনাদের সঙ্গে লেগে আছি এই দলটা গঠন করার জন্য। তারপরে 21 সালে গিয়ে আমরা দল গঠন করলাম। সুতরাং আমি এইটা এক কথায় উত্তর দেবো আমার ফিলিং অনুযায়ী। আমি
সেটা হচ্ছে যে হয়তো আমাদের যোগ্যতা নেই, এটা হতে পারে, মানে দ্বিতীয় ফেজ হওয়ার যোগ্যতা হয়তো আমাদের কারণ নেই, এর বেশি আমি কিছু বলবো না। না কিন্তু শেষ একটি বিষয় যে আপনাদের দলের যারা প্রার্থী হলেন আমরা দেখলাম বেশ কিছু মুখ যারা তৃণমূল থেকে এসছেন, অন্যান্য দল থেকেও এসছেন, আবার নতুন মুখও আমরা দেখতে পেয়েছি। আপনাদের মতো যারা দীর্ঘদিন রাজনীতি, আইএসএফ দলটা হয়তো কয়েক বছর বয়স, কিন্তু আপনি তো দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। আপনাদের মতো লোকজনকে আমরা সেভাবে প্রার্থী হতে দেখা বা জনপ্রতিনিধি হওয়ার এই বিষয়টা দেখতে পাই না। শুধু কি সংগঠনেই গুরুত্ব দিয়ে যাবেন, নাকি একজন এমএলএ থেকে এমএলএ এর সংখ্যাটা বাড়ানোরও চেষ্টা করবেন, বা আপনাদের দল কি ভাবছে এটা নিয়ে? দল তো অবশ্যই আমরা সাংগঠনিক বিষয়কে গুরুত্ব দেবো। নিশ্চয়ই একটা এমএলএ আমাদের থাকবে না, আগামী দিনে মানুষ ঠিক করবে একটা এমএলএ থাকবে কি চারটে এমএলএ থাকবে, মানুষ ঠিক করে। তবে আমি আমার স্পষ্ট মানে অবস্থান ভোটের সময়ও বলেছিলাম, আজও বলছি, যে অন্য দল থেকে যারা ছিটকে, অন্য দল থেকে যারা আসে, তাদেরকে দলের মধ্যে আলোচনা ক্রমে নেওয়া গেলেও তাদেরকে প্রার্থীপদ দেওয়া উচিত নয়। আমার অবস্থান আগেও তাই ছিল, আমি সেটাও মিডিয়ার মাধ্যমে বলেছিলাম, আজও সেই অবস্থান রয়েছে। তার ফলে তাদের অ্যাক্টিভিটি আইএসএফ এর মতো তো হবে না, কারণ আইএসএফ যে মতাদর্শ নিয়ে তৈরি হয়েছিল, সেই মতাদর্শ তো আর ওই একদিনের মধ্যে কিংবা এক মাসের মধ্যে সেই মতাদর্শে দীক্ষিত হতে পারে না, সেই মতাদর্শে সে অনুশীলন করতে পারে না, তার পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমরা মনে করি প্রার্থী হিসেবে দাঁড় করানো, আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত, প্রার্থী একেবারে। হিসেবে দাঁড় করানো উচিত না। সে পার্টির কর্মী হিসেবে থাকবে, অনুশীলন করুক। আগে আইএসএফ এর রাজনীতি, আইএসএফ এর দর্শন আমাদের পার্টির চেয়ারম্যান বারবার বলেন আপনাদের সামনে, চেয়ারম্যান আপনারা সেটা গত বলেন, গত সমাজ সা- বদলের কথা, সমাজ বদলের কথা। সমাজ বদলের রাজনীতি তাকে তো প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে, করার পরে তো তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে হবে। স্যার, গত শাসক দলের জামানায় আমরা দেখেছিলাম আপনারা যে কোনো বিষয় নিয়ে আন্দোলন করতেন, সোচ্চার হতেন, মানুষের জনপ্রিয়তাও আপনারা পেয়েছেন। কিন্তু বর্তমান শাসক দলের আমলে যে ঘটনাগুলো ঘটছে, যেমন যাদবপুরের যে আক্রমণ, পাল্টা যে অভিযোগ, এবং আরো একাধিক যে ঘটনাগুলো ঘটে গেল, তারপরে এবং বাংলার একটা অংশের মানুষ মনে করেন যে বর্তমান বিরোধী দলনেতা বলতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো বিজেপি টু, বা তার সেটিং ব্যাপার আছে। আরো অন্যান্য যারা রয়েছেন তাদের নিয়েও একটা প্রশ্ন রয়েছে। বামেদের একজন বিধায়ক এবং আপনাদের একজন বিধায়কের প্রতি মানুষের একটা বড় ভরসা বা আস্থার জায়গা রয়েছে। অন্যদিক থেকে কংগ্রেসেরও দুজন বিধায়ক রয়েছেন। কিন্তু স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক প্রধান, আপনাদের দলের যিনি প্রধান নওশাদ সিদ্দিকী সাহেব, তার প্রশংসা করছেন, তার ভূমিকা নিয়ে তিনি সন্তুষ্ট। মানে দুটো একসঙ্গে কিভাবে চলতে পারে? তাহলে কি আপনারা সেভাবে বিরোধিতা করছেন না যেভাবে বাংলার মানুষের স্বার্থে বিরোধিতা করা, প্রশ্ন করা উচিত? কারণ প্রশ্ন করলে তো আমরা জানি মানুষ মানে শত্রু মনে করবে বা বিরোধিতা করবে, কিন্তু আপনাদের আরো প্রশংসা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান। এটা কিভাবে হচ্ছে? দেখুন, বিষয়টা হচ্ছে বিধানসভার অভ্যন্তরে কি হচ্ছে এবং বিধায়ক বিধানসভার অভ্যন্তরে কি ভূমিকা নিচ্ছেন, আর বিধানসভার ভিতরের বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, কথা বলবো না। তবে যদি বলেন যে বিগত দিনে আমাদের রাজনৈতিক যে আন্দোলন সেটা যেমন তীব্র ছিল, এখন যে ঘটনা, রাজনৈতিক আন্দোলন অতটা আমরা তীব্র করতে পারছি না। তো এখন আমাদের সাংগঠনিক একটা দুর্বলতা হয়তো আছে, সাংগঠনিকভাবে আমরা নিজেদের গোছানোর চেষ্টা করছি, গোছানোর কাজকর্ম করছি। আর আমাদের চেয়ারম্যান তিনি তো সবসময় বক্তব্য রাখছেন, সরকার বিরোধী বক্তব্য রাখছেন। আর যদি পথে ঘাটে আন্দোলন করার কথা বলেন, তাহলে বলবো সেটা আমাদের হয়তো লিমিটেশনের মধ্যে পড়ে গেছি, সেটা আমি আমার দিক থেকে না, বলবো। একদিক থেকে যখন বিরোধী রাজনৈতিক দলের কিছু অংশ তারা যখন বলছেন যে আইএসএফ এর সঙ্গে বিজেপির একটা সেটিং আছে বা বি টিম, এই অভিযোগ যখন ওঠে, আর ঠিক সেই সময় বিজেপির প্রধান, রাজ্যের প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকীকে ভাই বলে সম্বোধন করছেন, ভালো জিনিস, তার সঙ্গে প্রশংসাও তিনি করছেন, তখন মানুষের যেন এই সন্দেহটা আরো কোথাও থেকে প্রকট হচ্ছে। এই বিষয়টাই আপনার থেকে জানতে চাইছি। এটা তো শুভেন্দু অধিকারীর কৌশলী রাজনীতি, এটা তো শুভেন্দু অধিকারীর কৌশলী রাজনীতি, আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের কাউকেই, সে যে স্তরের নেতাই হোক না কেন, এই কৌশলী রাজনীতিতে পা দিলে খুব ক্ষতিগ্রস্ত হব আমরা সকলেই।